সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে রয়েছে আমি নাজমুস সালেহি। ভারতীয় গণমাধ্যমের লাগাতার মিথ্যাচারে ঘি ঢেলেছেন সে দেশের রাজনৈতিক নেতারাও। আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ভারতের উগ্রবাদীরা। প্রতিবাদে ভারতের হাইকমিশনারকে তলব করে কথা বলেছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানান প্রণয় ভার্মা। অন্যদিকে জাতীয় ঐক্য তৈরিতে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই নতুন করে ভারত নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও বলছেন। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত ও সচিব। তিনি তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সহ আলোচক হিসেবে বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা দর্শক আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আজকের আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় ঐক্যের ডাকে অন্তর্বর্তী সরকারের সংলাপ শুরু। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে দেখতেন না দেখার আহ্বান ভারতের প্রতি। ঢাকার তলবে হাজির ভারতের হাইকমিশনার, বললেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি। ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, জানালেন প্রেস সেক্রেটারি। বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত, বলছেন বিএনপি নেতারা। পানির ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে, বললেন তারেক রহমান। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, চট্টগ্রামে সেনাপ্রধান। সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান। এবং আওয়ামী লীগ আমলে নাগরিক সেবা পেতে 18টি খাতে ঘুষ লেনদেন হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। দর্শক শুনছিলেন আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি চলে যেতে চাই আলোচনায়। জনাব মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে আজকে আমরা শুরু করতে চাই। বাংলাদেশের যে 5 অগাস্টের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে ভারতীয় গণমাধ্যম এবং সে দেশের রাজনীতিবিদদের নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখছি এবং সর্বশেষ হামলার ঘটনাও ঘটেছে। ভারত যা করছে তা আসলে কেন করছে? মানে ভারতের এই গাত্রদাহ বা করার পিছনে কারণ কি? আপনাকে ধন্যবাদ। দেখুন, এক কথায় যদি বলতে হয় তাহলে আমার মনে হয় ওই যিনি এখান থেকে উধাও হয়ে গেলেন বা ফুরুত করে উড়ে চলে গেলেন, তিনি এই সমস্ত কিছু অঘটন পটিয়েছে। তাকে কি করে আবার মানে সমাসীন করা যায়, তার গদিনসীন করা যায়, সেই চেষ্টার এটা বোধহয় একটা চাল। এটা একটু সতর্কভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা উচিত। তা না হলে পরে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস, জনৈক ইসকন বহিষ্কৃত নেতা, বহিষ্কৃত, তার জন্যে, এবং তাও কি সেটা একটা সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং যে কোনো নাগরিক, তিনি যেই হন না কেন, সর্বোচ্চ পর্যায়ে যদি থাকে কেউ বাংলাদেশে, সেখান থেকে শুরু করে একদম হতদরিদ্র একজন মানুষ, তার জন্য আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি কোনো ধর্মের না বর্ণের না কি, এটা কথা না। তো উনি করেছিলেন রীতিমতো একটা মানে মারাত্মক অভিযোগ, তার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেইখানে এইরকম তীব্র প্রতিক্রিয়া দেখানোর কোনো অর্থই হয় না। বিশেষ করে আমি বুঝতে পারলাম না যে কলকাতা বা আগরতলা, যেখানে বাঙালি অধ্যুষিত দুইটা শহর, বিশেষ করে কলকাতা, এরা তো মোটামুটি আমরা যেরকম চিন্তা ভাবনা করি, আমাদের মোটামুটি একটা অসাম্প্রদায়িক একটা দৃষ্টিভঙ্গি তাদেরও কিছুটা হলেও না আছে। তারা ওই ইন্ডিয়ার আহমদাবাদের মতো নয়, বা অন্যান্য দুই একটা জায়গার রাঁচি টাচি এই সমস্ত মতো নয়।
তারা কি করে এটা করলেন, এবং আচ্ছা ধরে নিলাম যে কিছু ধর্মান্ধ লোক বা কিছু বেপথু নাগরিক তারা এটা করেছে, তারপরে যে ভারত সরকারের যে প্রতিক্রিয়া, এটাতে কিন্তু আমি সন্তুষ্ট নই। ভারত সরকার কি করেছে? কাউকে তো বোধহয় অ্যারেস্ট করে নাই এখন পর্যন্ত, কোনো মামলা হয়েছে বলেও জানি না। খালি হ্যাঁ, তারা দুঃখ প্রকাশ করেছেন। এটা দুঃখ প্রকাশ করার কি হলো? তোমার দেশে তুমি হচ্ছে গিয়ে গার্জিয়ান অন্য দেশের ইয়েদের জন্যে, যারা রাষ্ট্রদূত বা যারা তোমার দেশে এখানে দায়িত্ব পালনের জন্য এসছেন, ভিয়েনা কনভেনশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি তাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে। সেখানে আমরা দুঃখ প্রকাশ করছি, এটা হয়ে গেল। দুঃখ প্রকাশ করতে পারে অন্য তৃতীয় পক্ষ, কেউ করতে পারে, কিন্তু তোমার দেশে এরকম একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে এটার ভালো করে তদন্ত হয়ে কয়েকজনকে অ্যারেস্ট করা উচিত ছিল। আগরতলার ঘটনায় বোধহয় সম্প্রতি আর 2-1 জনকে অ্যারেস্ট করেছে। 15 জন এখন পর্যন্ত। 15 জন। কিন্তু কলকাতার ঘটনা যেটা প্রথমে, সেখানে তো কিছু হয়েছে বলে এখনো জানি না। ওটা আমাদের ডেপুটি হাই কমিশন ওখানে। আর এখানে এখন পরবর্তী কি হয়, নিশ্চয়ই বেল টেল হয়ে যাবে, দেখবেন বেল টেল হয়ে গেছে, এবং আস্তে আস্তে এই সমস্ত মামলা দামাচাপা পড়ে যাবে। তো একটা জিনিস ভালোই হলো ভারতের মূর্তিটা মোটামুটি বিশ্বের কাছে প্রকাশিত হয়ে গেল। তারা যে কতটুকু ধর্মান্ধ বলুন বা কতটুকু তারা আইন কানুন বা শিষ্টাচার ইত্যাদি মেনে না চলার যে তাদের অভ্যাস, এটা মোটামুটি অনেকে জেনে। তারা আর গর্ব করে বলতে পারবে না যে তাদের এখানে তারা একটা এমন একটা পরিবেশ আছে যেখানে বাইরের লোকেরা মোটামুটি নিরাপদ। এটা আর বলার মতো মুখ ভারতের রইল না। আর আমাদের বাংলাদেশের যে প্রতিক্রিয়াটা এখন পর্যন্ত আমি মনে করি ঠিকই আছে, তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, এটার এই প্রক্রিয়াতেই যায় এটা আর কি। কিন্তু জিনিসটা যাতে চাপা না পড়ে যায় সেটা এখন লক্ষ্য করব আমরা। জি, আমরা আপনার কাছে আসবো একটু। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে একটু যেতে চাই। স্যার বলছেন যে প্রতিক্রিয়া জানানোর যে প্রক্রিয়া বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত তা ঠিকই আছে। আসলে বিগত সময়ে আমরা যেটা দেখেছি যে ভারতের প্রতি যে বলা হয় যে নত জানু পররাষ্ট্রনীতি, ভাষাগত কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন, বা আরও কি কোনো উপায়ে এই বিষয়ের প্রতিবাদ বা সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ দরকার ছিল? না, ঠিকই আছে। আপনি তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি তাদের হাইকমিশন ভেঙে দিতে পারেন না, বা ইউ ক্যানট অ্যালাউ যে তোমরা এটা ডেমনস্ট্রেট করো, এখানে ওদের এদের একটা রিটেলিয়েশন করো, এটা তো আপনি অ্যালাউ করতে পারেন না। তো সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা প্রথাগতভাবে ঠিকই আছে। এটা মানে কূটনৈতিক পন্থা রীতি, সেটাই সরকার করেছেন। বিষয়টা হচ্ছে জনাব করিম যেটা বলেছেন যে এতদিন পরে ভারতের চেহারাটা উন্মোচিত হয়েছে, বিষয়টা তা না। ভারতের সাম্প্রদায়িকতার যে রূপ চেহারা, এটা বহুত আগেই উন্মোচিত, এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যারা আছে তারা এই মোদী সরকারকে একটা মৌলবাদী সরকার হিসেবে চিহ্নিত করেছে অনেক আগেই, সাম্প্রদায়িক শক্তি হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে। এবং তাদের ভারতে যে আপনার সংখ্যালঘুরা যে নিরাপদে থাকতে পারে না, এটা বহু আগেই এটা নোটেড, পয়েন্টেড আউট, এবং এটা নিয়ে ভারতের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে। ভারতে তো বড় বড় দাঙ্গা হয়েছে। ভারতের না, সেটা এই সমস্ত কারণেই জি এগুলো নিয়ে সমালোচনা আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নিয়ে যেটা কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে প্রতি বছর, সেই কান্ট্রি রিপোর্টের মধ্যে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ওরা যে কান্ট্রি রিপোর্টটা পাবলিশ করে, সেই কান্ট্রি রিপোর্টের মধ্যে এই বিষয়গুলো, ভারতের নিন্দা সমালোচনাগুলো থাকে, যদিও ভারত সবসময় সেটাকে ডিনাই করে। তো এখন কথা হচ্ছে, এটা হলো একটা দিক। তো ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অনেকদিনই তার মর্যাদা হারিয়েছে। ভারত ইজ নো মোর এ ডেমোক্রেটিক কান্ট্রি। ওটার ডেমোক্রেটিক ক্যারেক্টারিস্টিক্স ওর মধ্যে বহু আগে থেকেই নেই। অলমোস্ট মোদি জামানা চলার পর থেকে এটা নেই। এবং ওই দেশটা ক্যাটেগরিক্যালি রুলড, গভর্ন বাই এ ফান্ডামেন্টালিস্ট, হিন্দু ফান্ডামেন্টালিস্ট পার্টি।
সুতরাং ওটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় কী করে? ওদের আবার গণতান্ত্রিক চরিত্র কবে থেকে আছে? আর যাদের গণতান্ত্রিক চরিত্র কম বেশি আছে তারা তো ওখানে অনেক সংখ্যালঘু, অনেক পরে খুঁড়িয়ে খাড়িয়ে মানে কেবল কংগ্রেস গোটা 60 সিট পেয়েছে সর্বভারতীয় সংসদীয় আসনে, এবং এর মধ্যে তাও আবার মাত্র 2টো রাজ্যে অনেক দিন ধরে তো ভারতের কংগ্রেসের কোনো ছিল না, কি বলে সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি ছিল না। ভারতে সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে অ্যাটলিস্ট 3টি রাজ্যে সেই দলের শাসন ক্ষমতা থাকতে হয়। তো পাঞ্জাবের আম আদমি পার্টি এবং আরেকটা রাজ্যে তাদের মানে শাসন ছিল, মোটামুটি দুটো দল ছিল বোধহয়, মানে কোনোভাবে 3টা দল খুঁড়িয়ে খাড়িয়ে হয়েছে, যার জন্য এখন মোটামুটি পার্লামেন্টে তাদের একটা বিরোধী দলের নেতা হিসেবে তারা স্বীকৃতি পেয়েছেন। আগে তো মোদি জামানায় এর আগের বার মানে বহু বছর ধরে তাদের বিরোধী দলের নেতা হওয়ার সুযোগ তো তাদের ছিল না। তো আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে যে ভারত যেটা করছে, ভারত জানে যে বাংলাদেশ একটা 18 কোটি দেশের মানুষ রাষ্ট্র, দেশের মানুষের এত এখানে জনসংখ্যা 18 কোটি, এখানকার মানুষের মধ্যে একটা তীব্র জাতীয়তা বোধ আছে। ইচ্ছে করলেই এই দেশটাকে পদানত করা যাবে না, কিন্তু তাদের একটা পদলেহী সরকার তারা বহু আগে ইনস্টল করেছিলেন, আওয়ামী লীগ, এটা বহু আগে থেকেই। তো যাই হোক, এটা 15 বছরের আগেও ছিল ভারতের পদলেহী। তাহলে কি ভাই মানে একটা আসছি, তো এই যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটা কথা বলতো যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, ভারত ভুলতে পারবে না, ভারত সারা জীবন মনে রাখবে। ওই সারা জীবন মনে রাখার ব্যাপারটা ভারত আসলে ভুলতে পারছে না, কারণ প্রতিদিন আপনার এই সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশ এখন নেই। তো ফলে এইটার জন্য তাদের একটা মর্মযাতনা আছে। এখন তারা যেটা করে, ভারত আপনি জানবেন, ভারত ভার্চুয়ালি বা প্র্যাকটিক্যালি যেটি বলেন না কেন, ভারত 2টো দেশকে তাদের মানে প্রকৃত অর্থে প্রতিবেশী দেশ মনে করে। একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে পাকিস্তান। এই 2টো দেশকে তারা মোটা দাগে তারা নেইবার স্টেট হিসেবে গণ্য করে। আর বাদ বাকি আমরা মানে বাংলাদেশ, ভুটান, তারপর নেপাল, তারপরে আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোকে সে প্রতিবেশী দেশ মনে করে না। ওই স্পিরিটই তাদের নাই। এদের কখনো এটা ক্যাজুয়ালিং করে, তাদেরকে একটু প্রশংসা স্তুতি করে, পাম্পট্টি দিয়ে যায়, বাংলা ভাষায় মানে কথিত ভাষা আছে না, এটা যে পাম্পট্টি দিয়ে ঠিক গুড হিউমারে রেখে এটাকে ফায়দা হাসিল করা, এটা করে। আর কখনো একটু বেড়া লাইনে একটু কথাবার্তার দিকে চলে গেলে তখন তাকে রিপ্রামেন্ট করে, তাকে বকাঝকা করে। তো এটা বাংলাদেশের ক্ষেত্রেও তাই দেখবেন, এখন তাই করছে, বকাঝকা করছে, সীমান্তে চাপ রাখছে। আমার মানে গতকালকেও বিলোনিয়া সীমান্তে তারা বিজেপি লোকেরা এখানে ডেমনস্ট্রেশন করেছে, আমাদের 2টো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে তারা হামলা করেছে, আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে। তো এগুলোর ব্যাপারে শুধুমাত্র আগরতলার ঘটনায় একটা ব্যবস্থা হয়েছে, বাংলাদেশ সরকার তাদের হাই কমিশনকে এখানে ডেকেছে। আমি যেটা মনে করি, তারা একটা ওয়ার্ন করতে, অনেক সময় তো মারবো, ধরবো, বকবো বলেন, মানে তারা এক ধরনের ভয় ভীতি দেখাচ্ছে আমাদেরকে। এবং তাদের ওখানে মানে কনভার্টেড বিজেপি আছে না, মানে কংগ্রেস করতো কনভার্টেড বিজেপি। তো কনভার্টেড বিজেপি যারা এরকম, তাদের একজন নেতা আছে শুভেন্দু, সে বলেছে আলু পেঁয়াজ দেবেন, বাট আলু পেঁয়াজ না দিলে আমাদেরকে, আমার বাংলাদেশে অনেক আলু হয়, আমি তো নিজে আলুর দেশের মানুষ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। তো আলু তোর কাছে আলু চাই কে? পেঁয়াজ পাঠাবো না, দরকার নেই, কোনো দরকার নেই, পেঁয়াজ খাবো না, কিন্তু তার জন্য তোমার দাসত্ব করবো নাকি, তোমার গোলামি করবো নাকি? নিশ্চয়ই তা করবো না। এবং এই দাসত্ব গোলামির জিঞ্জির ভাঙার জন্যই তো আমাদের ছেলে মেয়েরা, সাধারণ জনগণ জীবন দিয়েছে। 1.5 সহস্রাধিক মানুষের জীবন, 20 সহস্রাধিক মানুষের পঙ্গুত্ব বরণ, এর মধ্যে শুধু পঙ্গুত্ব বরণ হলেও একটা চোখও হারিয়েছে অনেক মানুষ। এই দাসত্ব করার জন্য না। ভারতের তাহলে কি শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক, মানে একটা দেশের যে রাষ্ট্রীয় জনগণ রাষ্ট্রের সাথে, এটা একটা ব্যক্তিকেন্দ্রিক না, এটা হচ্ছে তার স্বার্থ কেন্দ্রিক। ওই ব্যক্তিটি তার স্বার্থ দিয়ে যেত এবং বলেছে তো যে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। আপনি তাদের ন্যারেটিভগুলো আপনি দেখেন না কেন, তাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল যখন হাসান মাহমুদ, তাদের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, তারা কি বলতো, দিল্লি আছে তো আমরা আছি তো দিল্লি আছে, এটা বলে না? তার গুগলে যান, দেখেন আছে না, বলছে যে ভারতের সঙ্গে তলে সব হয়ে গেছে। তার মানে যেই সরকারটি মনে করে ভারতের সাথে তলে তলে হয়ে গেলে উপরে সব ঠিক হয়ে যায়, যে সরকারটি মনে করে যে দিল্লি থাকলে জনগণ না থাকলেও চলবে, দিল্লি থাকলে ভোট না হলে চলবে, দিল্লি থাকলে খুন গুমের হিসাব দিতে হবে না, দিল্লি থাকলে
মানে ন্যায় বিচার করার কোনো প্রয়োজন নাই। দিল্লি থাকলে সুশাসনের কোনো প্রয়োজন নাই। দিল্লি থাকলে লুটপাট করে খাবো এবং কিছু তাদেরকে দেব। এই দেশটা যে স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে এই দেশটা টিকে থাকবে। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক নিশ্চয়ই থাকবে। আমার প্রতিবেশী রাষ্ট্র তারা, আমি তাকে প্রতিবেশী জ্ঞান করি, কিন্তু তার মানে এই নয় আমার যে স্ট্র্যাটেজিক যেই বিষয়গুলো থাকে, একটা রাষ্ট্রের সাথে একটা পারস্পরিক কৌশলগত সম্পর্ক থাকে। আপনি সমস্ত কৌশলই যদি আপনি হারিয়ে ফেলেন, তো আপনি তার সাথে দেন দরবার করবেন কি নিয়ে? আপনি তো দেন দরবারের সমস্ত কৌশলগত পয়েন্টসগুলো আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন, অলরেডি তুলে দিয়েছেন। শুধুমাত্র অবৈধভাবে অনির্বাচিত হয়েও আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য লুণ্ঠন করেছেন। লুণ্ঠনের কিছু লুণ্ঠনাংশ আপনি তাদেরকে দিয়েছেন। তো এইরকম একটি সরকারকে তো মানে কান্ট্রি লাইক ইন্ডিয়া তারা চাবে, তারা তো গণতান্ত্রিক। তো তারা কি বাংলাদেশের গণতন্ত্র দেখতে চেয়েছে কখনো? তারা কি, আমরা তো বহুবার আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বলতাম যে তুমি তোমার দেশে যেভাবে নির্বাচনটা করো, তুমি তোমার জনগণকে যে জনগণের কাছে যেভাবে অ্যাকাউন্টেবল থাকো, তুমি এইভাবে কেন আমার দেশের জনগণকে যে ভোট দিচ্ছে না, ভোটের অধিকার মানে কেড়ে নিল, এমন একটা সরকারকে তুমি প্রশ্রয় দেয় কোনো? তখন তাদের ন্যারেটিভ ছিল, তাদের বয়ান ছিল, তারা বলতো এক এক দেশের এক এক ধরনের গণতন্ত্র। মানে সুতরাং বাংলাদেশ নাকি এটা একটা গণতন্ত্র। বাংলাদেশে ইনফ্যাক্ট এখানে বাংলাদেশে কখনো এটা গণতন্ত্র ছিল না। বাংলাদেশে যেটা ছিল থিভারির আউটকাম হিসেবে একটা থিবোক্রেসি ছিল, একটা চোরতন্ত্র ছিল বাংলাদেশ। আপনার কাছে আমরা আসবো স্যার, যদি একটু বলতেন যে ভাই যেখান থেকে শেষ করলেন ওই জায়গায়, যে ভারত সবসময় আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের উপরে সবসময় আস্থা রাখতে চেয়েছে, কারণ এবং তারা বিভিন্নভাবে এটা বোঝাতে চেষ্টা করেন যে তাদের অন্য দলরা ক্ষমতায় বাংলাদেশে যদি আসীন কখনো হয়, তাদের আঞ্চলিক নিরাপত্তাহীনতার ব্যাপারটাও তারা সামনে নিয়ে আসে। না, আমি বলছি যে এরকম একটা ন্যারেটিভ বাজারে প্রচলিত না, আছে। এটা তারা বলতো না, এটা আওয়ামী লীগের কিছু দাসানুদাস যেগুলো ছিল, তারা এই ন্যারেটিভটা ইন্ডিয়াকে বলতো, দেখো আমি তোমাদেরকে যা দেই, যা দিতে পারি, ওরা এইগুলো করে। জি, তো আমার তার যদি কোনো সিকিউরিটি, আমার সিকিউরিটি থ্রেট নাই। জি, এটা তো মিউচুয়াল রেসপেক্টের উপরে নির্ভর। স্যার যদি একটু এই ব্যাপারটা নিয়ে একটু বলতেন, আসলে ভারতের এই যে আপনার security threat এর যে পয়েন্ট ঠিক বিষয়টা। না, এটা অন্যদের প্রতি ভারত অতটা আস্থাশীল হতে পারছে না, এই যে ন্যারেটিভ এটা দিতে পারছে না যে অন্যরা সোনার ডিম দেবে না, ও সোনার ডিম দিত। সে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া ভারত এই জায়গাটাতে অন্য কাউকে দেখতে চায় না। অনেকে অভিযোগ করেন যে তারা ভারত এই ন্যারেটিভটিকে চায় না, চাইতো না, এখন তো তাকে চাইতে বাধ্যতা তার। এই ব্যাপারে ডক্টর রিপনের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। জি, আসলে এই যে মানে নক্ষত্রের পতন বলবো না, এই যে উল্কার পতন হলো, সে তো নক্ষত্রই ছিল না, স্টার। শি ওয়াজ নট এ স্টার, শি ওয়াজ এ ডেভিল। তাকে হারিয়ে যে কি হাহাকার সৃষ্টি হয়েছে মোদি সাহেবের মনের মধ্যে বাইয়ে। আর তাদের এখন একমাত্র প্রচেষ্টাই হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত 1 নম্বর প্রজেক্ট হচ্ছে যে কী করে ওই মহিলাকে আবার আরেকটা ফিরতি হেলিকপ্টারে করে নিয়ে এসে বসিয়ে দেওয়া যায়। ইয়ে তো গণভবন তো ভাঙচুর টাংচুর করে সর্বনাশ করে দিয়েছে। আপাতত না হয় শেরাটন বা ইয়েতে উঠাই দিবে আর কি, রেডিসনে উঠাই দিবে, পরে আরেকটার বাড়িটা এই চিন্তা। এবং আমার মনে হচ্ছে এই যে আক্রমণটা করা হলো বাংলাদেশের হাই কমিশনের, ডেপুটি হাই কমিশনার এবং এসিস্ট্যান্ট হাই কমিশনার এখানে, এটা হচ্ছে এক ধরনের মোরাল বুস্টিং, এক ধরনের এই যে এখানকার যে সমস্ত চামচারা এখনও চেষ্টায় আছে, যে সমস্ত মানে বীজ রেখে গেছেন উনি, তাদের মোরাল বুস্ট করা, যে দেখো আমরা কিন্তু আছি, তোমরা যা করো সবটাতে বুক ফুলাইয়া করতে পারো। বুক আপনি বা আমি বা উনি, আমরা সাধারণ নাগরিকরা যারা, তারা নিশ্চয়ই অত্যন্ত অসন্তুষ্ট, কুপিত বা ক্ষুব্ধ, যে শব্দই বলুন না কেন, এই ঘটনাবলিতে আমরা হয়েছি। কিন্তু আমাদের মহাতেরামা যিনি চলে গেছেন, পাখি উড়িয়া চলিয়া গেল, সেই মহাতেরামার চাচামুন্ডা যারা রয়েছে, তারা কিন্তু বেশ বগল বাজাচ্ছে। দেখুন গিয়া খোঁজ নিয়ে দেখুন, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফায়দা নয়। হ্যাঁ, স্যার আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বিজেপির সঙ্গে মানে ভারতীয় রাজনীতি এবং তৃণমূলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কিন্তু একেবারে সরাসরি দ্বিমত। কিন্তু আমরা যখন দেখলাম এই বিষয়টা সামনে আসলো, মমতা ব্যানার্জিও কিন্তু গতকাল বললেন শান্তিরক্ষী বাহিনী সেখানে হস্তক্ষেপ করা দরকার, মানে এই বিষয়ে তারা কিন্তু একমত হয়ে গেলেন। এখানে স্যার কি আপনি আমাদের দেশীয় ষড়যন্ত্র দেখেন, নাকি তারা তাদের রাজনীতির জন্য একমত? তারা যেটাই করে না কেন,
তাদের রাজনীতির জন্যে। হাসিনাকে আবার এনে বসানো বা প্রোটেকশন দেওয়া, ওই যে ওখানে যে এখন চর্বচস্য পেয় খাওয়াচ্ছে, লেজ্জ পেয় খাওয়াচ্ছে দুই বোনকে বসাই বসে, এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে তাদের স্বার্থেই হচ্ছে, আমার আপনার স্বার্থের জন্য না, না। সেই জন্য তারা রিপন ভাই যেটা বলছিলেন যে সাম্প্রদায়িক ইস্যুকে তারা বেছে নেয়, তো এখনো তো এটিকে সামনে দিয়ে আসলে শুরুটা হলো এইটার যে খেলা, এই সাম্প্রদায়িক ইস্যুতে এটা তৈরি করে আসলে লাভটা কি, যে ওর বাংলাদেশে কোন জায়গায় দেখতে চায় আসলে বাংলাদেশকে? আর সাম্প্রদায়িক ইস্যুটা যে তৈরি করেছে যেটা আর কি, এটা বিশ্ববাসী আর যাই করুক এটা গ্রহণ করবে না। তবে ওই যে বললাম যে সমস্ত এখানে আমাদের বৃষ্টিজ রয়ে গেছে, মহাতারামার বৃষ্টিজ, এরা খুব পুলকিত হবে, এরা খুব মানে সিনেফুলে যাক একটাকে দেখাই দিয়েছে এখন, আসো আমরা কি করতে হবে। এবং একটা বিরাট রকমের, আমরা তো এতদিন পর্যন্ত গত কিছুদিন যাবত আমরা বলে আসছি যে একটা ষড়যন্ত্র চলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারও বলছে যে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে তাদের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রেরও একটা খেলা হচ্ছে এইটা, এই সম্পর্কটাকে এ করা। যেটাই করুক না কেন, সমস্ত কিছু আমি মনে করি পুনর্বাসন প্রক্রিয়া, ওনাকে রিহেবিলিটেট করা। তবে এখানে বিশ্ব জনমত, আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের খেলা কতটুকু যে গ্রহণযোগ্য বা কতটুকু, বিশ্ববাসী এত বোকা না। খালি ওই মোদি সাহেব আর হাসিনা বেগম ওনারাই শুধুমাত্র সব বুদ্ধি আর সমস্ত কূটনীতি সব বোঝেন, আর বাকি সবাই অন্ধ তা না, সবাই দেখতেছে কি হচ্ছে না হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে ক্যালকাটার এই এটাতে ঘটনাটা যে ঘটলো, এখানে কিন্তু ভারতীয় এখানে দুঃখ প্রকাশ করেছে, কোনো অ্যাকশন তো নিল না। আশ্চর্য, সঙ্গে সঙ্গে পুলিশের উচিত ছিল ঝাঁপিয়ে পড়া, 10টা 20টা 50টা অ্যারেস্ট করে নিয়ে ভালো মানে বাদাম দেওয়া এবং বিচার আচারের ব্যবস্থা করা। আজ পর্যন্ত শোনা যায় নাই যে মামলা হয়েছে বা ইয়ে করা হয়েছে। তো এইগুলোতে প্রতীয়মান হয় তাদের লক্ষ্য একটাই আমি মনে করি, সেটা হচ্ছে যে এইসব করিডোরে আর কি আসর গরম করে রাখা, আর এখানে যে তাদের চেলা চামুন্ডা যারা রয়েছে তাদের মরাল বুস্ট আপ করা এবং এই করে করে ওনাকে নিয়ে আসা। তবে ওনাকে আর আনাটা এটাও বলি এত সহজ নয়। বাংলাদেশের মানুষ এতদিনে অন্তত বুঝে ফেলেছে খুব ভালো করে। স্যার আমরা আপনার কাছে আবার আসবো। রিপন ভাই যদি একটু বলেন যে এই মুহূর্তে স্যার যেটা বলছেন ওনাকে ফিরিয়ে নিয়ে আসাটাও আসলে এত সহজ নয়, কিন্তু ডক্টর আমি মোহাম্মদ আসলে ইউনূস এই তিনি কথাটা আসলে জাতীয় আমি ঐক্যের কথা শুনে বলছেন। আমার মনে সবচেয়ে ভালো হয় যে উনি যে কথা বলছেন এটার কথাটা আমি উত্তর দিচ্ছি বা কথা নিয়ে মানে ই করবো, রাজনৈতিক দলগুলোর এখন যে ঐক্য দরকার, সেটা আমি জানি। আমি যেটা বলতে চাই যে উনি যেটা বলতে চেয়েছেন, জনাব মুফাজ্জল করিম সাহেব যেটা বলতে চেয়েছেন হাসিনাকে আবার বসানো, এটা ইনফ্যাক্ট আমি মনে করি এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ডিজাইন না আমি মনে করি, আমি কনভিন্সড। কারণটা হচ্ছে ইন্ডিয়া খুব ভালো করে জানে যে হাসিনাকে আর বসানোর কোনো সুযোগ নাই। এক, ডক্টর ইউনূস আমাদের যে সরকার, এই সরকারটি খুব লফুলি সরকার। পৃথিবীর ইতিহাসে এইভাবে মানে পালানোর কোনো সরকার, তার গোষ্ঠী, বাংলা যেটাকে বলে না 14 গোষ্ঠী, এরকম 14 গোষ্ঠী সহ পালিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীতে নাই। 816 বছর আগে একবার রাজা লক্ষণ সেন, তখন তো এই দেশের নাম উনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন এইসব বিষয়ে, পালিয়ে গেছিল। তো তিনি তখন এই দেশটার নাম তো বাংলাদেশ, তখন এক ধরনের বঙ্গ পূর্ব নানাভাবেই তো আমাদের দেশের নামকরণ হয়েছে 1203 বা 1 খ্রিস্টাব্দে, না আরো লক্ষণ সেনের যে পরাজয় সেটা 16 পালিয়ে গেলেন আর কি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। তো 13 জন সদস্য নিয়ে এসেছিলেন। তাতে করে আপনার ওই লক্ষণ সেন আর কখনো ফেরত আসেননি। জি, শেখ হাসিনা শুধু পালান নাই, তার বর্তমান সাবেক সংসদ সদস্য পালিয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালিয়েছেন, বায়তুল মুকররমের খতিব সহ। ওটা তারও পরে আসছে, উপজেলার চেয়ারম্যান। কোনো কাঠামো আর নাই, কোনো কাঠামো নাই। সচিবদের মধ্যে অনেকে পালিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে পালিয়েছেন অথবা আত্মগোপনে ছিলেন, কাজে যোগদান করতে সাহস পাননি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়েছেন, সেনাবাহিনীরও সাবেক বর্তমান মিলে 2-4 জন তারাও পালিয়েছেন, যারা তাদের সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, এরকম অনেকে পালিয়েছেন। এবং তারপর আপনি যেটা যুক্ত করলেন, জাতীয় মসজিদের খতিবও পালিয়েছেন। এই যে একটা ঘটনা,
এরকম ঘটনাটা এটা একটা গিনিস বুক অফ রেকর্ডসে থাকার মতো একটা ঘটনা ঘটে গেছে, যেটা শেখ হাসিনা ইতিহাসে থাকবেন, সেটা গিনিস বুক অফ রেকর্ডসে তিনি থাকবেন এইভাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, মোদী সরকার খুব ভালো করে জানে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যখন জাতিসংঘে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে যখন তিনি অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট তিনি অ্যাড্রেস করেন, হিজ গভর্নমেন্ট ইজ অ্যাকনলেজ রিকগনাইজড বাই দ্য এন্টায়ার ইউএন বডি, এবং সারা পৃথিবী এটাকে স্বীকৃতি দিয়েছে। নাম্বার 2 হচ্ছে এই দেশের জনগণ স্বীকার করেছে যে এরা হচ্ছে আমাদের সরকার, কারণ এই সরকার হচ্ছে জনগণ অভিপ্রায়ের সরকার। তারপরে হচ্ছে যে আইনিগত ভিত্তি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি যেহেতু হয়েছে, আর্টিকেল 106 সংবিধানের সেই মতে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের রেফারেন্স চেয়েছেন। সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে অ্যাপিলেট ডিভিশন তারা জানিয়েছেন যে এই ধরনের পলানো পরিস্থিতিতে, এই ধরনের শূন্যতায় দেশে একটা অন্তর্বর্তীকালীন অবৈধ হবে না, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করতে পারে, বা অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আচ্ছা, তাহলে সরকার আইনগতভাবে বৈধ, আন্তর্জাতিক সাংবিধানিকভাবে বৈধ, জনগণের তো একেবারে মনের কোঠাতেই সরকার। তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমনি একটি প্রেক্ষাপটে হাসিনাকে চট করে ফেরত আসলে কারাগারে, জেলখানে ঢুকতে হবে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে ঢুকতে হবে চট করে ঢুকতে চাইলে। আর যদি আমরা চট করে তারা নিয়ে আসতে পারি, সেখানেও তার জায়গাটা ওইখানেই হবে। তবে তার মসনদে ফেরত তার সম্ভব হবে না, এটা মোদিও ভাবে না। আমি আপনাকে আবার একটু উদাহরণ করতে চাই। তখন ওনার মানে অনেক যুবক বেলায় তিনি তখন মানে চাকরিতে ছিলেন, 75 সালের কথা বলি। তো 75 সালে তখনও একটা সরকারের পরিবর্তন ঘটেছিল। তো সেই সরকারের সময় আমরা যেটা দেখেছি যে ইন্ডিয়ান বর্ডার থেকে মাঝে মাঝে ঠুসঠাস গোলাগুলি করতো, এবং কাদের সিদ্দিকি দিয়ে আর একটা বাহিনী বানানোর, কাদেরিয়া বাহিনী তখন ছিল না, কাদেরিয়া বাহিনী তো মুক্তিযুদ্ধকালেই ছিল। তারপর ওই কাদেরিয়া বাহিনীর আরেক রূপ, একটা অপভ্রংশ রূপ নিয়ে কাদের সিদ্দিকির লোকজন ইন্ডিয়া থেকে টুসটাস ফুসফাস করতো। এগুলোতে একটা থ্রেট, শান্তি বাহিনী দিয়ে আমাদেরকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হয়েছিল, তৎকালীন সরকারকে চাপে রাখার চেষ্টা করা হয়েছিল। তো এগুলো ইন্ডিয়ান ওল্ড প্র্যাকটিস, এগুলো আমরা জানি। এগুলো এখনকার জেনারেশন না জানলে আমরা জানি যে ইন্ডিয়ান ওল্ড প্র্যাকটিস, দে প্র্যাকটিসড ইট। বাংলাদেশের বেলায় তারা এই নীতিগুলো তারা প্রয়োগ করেছে, এবং আলটিমেটলি বাংলাদেশের জনগণের যে ঐক্য, বাংলাদেশের জনগণ যেটা পছন্দ করে না ওটা খাওয়ানো যাবে না, ফলে তারা বাকশালকে আবার পুনর্বাসন করতে পারে নাই, এবং বাকশালের পেতাত্তাদেরকেও তারা ক্ষমতা আনতে পারে না। ইট টুক 21 ইয়ার্স, 21 বছর লেগেছে তাদেরকে অনেক পরিশীলিত ক্ষমা চেয়ে কেটে তাদেরকে করতে হয়েছে। তো এখন শেখ মুজিবুর রহমানের আমলে তো বাংলাদেশটাকে তো একটা তলাবিহীন ঝুড়ি করে দিয়েছিল। তো বাবার আমলের যে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের জনগণ পেয়েছিল, শেখ হাসিনা বাবার আমলের যে তলাবিহীন ঝুড়ি পেয়েছিল, কন্যা এই ঝুড়ির সাল বাকলাও শেষ করে দিল। তলা তো নাই, তো ঝুড়ি ধরার যে হ্যান্ডেলও নাই, সাল বাকলাও শেষ। 28 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার নেক্সাস, তাদের এই যে দুষ্ট চক্র, এই দুষ্ট চক্র 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। যদি এই টাকাটা যদি পাচার না হতো, আমি হিসেব করে দেখেছি, প্রায় $225 বিলিয়ন রিজার্ভ থাকতো। তাহলে কতগুলো পদ্মা সেতু বানানো যেতে পারত, কতগুলো ইনফ্রাস্ট্রাকচার করা যেতে পারত, জাতীয় উন্নয়ন কি করা যেতে পারত। এখন তো আমাদের যুব সমাজের মধ্যে আমরা একটা ডেমোগ্রাফিক একটা ডিভিডেন্ডের মধ্যে আমরা আছি। এখন বর্তমান সময়ের মধ্যে আমাদের যুব সমাজের প্রাধান্য ডেমোগ্রাফিক সিস্টেমের মধ্যে তারা এখন সবচেয়ে বেশি অবস্থানে আছে, সংখ্যাগরিষ্ঠ তারা। আবার এটা কিন্তু আমরা 2047, 2048-এর পরে আবার এটা ডিক্লাইন করবে, তখন আবার আমাদের এইজিং জেনারেশন স্টার্ট হবে। তাহলে যদি $225 বিলিয়ন যদি এরা যদি না খেয়ে ফেলতো, ফোকলা না করে দিত, তাহলে আমাদের এখন যে যুব সমাজ 64% অন অ্যান্ড অ্যাভারেজ আমাদের যুব সমাজ, তাদের যে কর্মক্ষমতা, তাদেরকে নিয়ে যদি আমরা দেশটা কোথায় নিয়ে যেতে পারতাম। দেশটাকে সর্বনাশ করে দিয়ে গেছে শেখ হাসিনা। সুতরাং তাকে রিহ্যাবিলেট করার কোনো স্কোপ নাই। বুঝতে পেরেছি, তাকে রিহ্যাবিলিট করার কোনো স্কোপ নাই। স্যার, নতুন করে এখন আবার বাংলাদেশের নতুন ভাবনা, নতুন করে আমাদের যে রাষ্ট্র গঠন করতে হবে। ভারতের সঙ্গে আমাদের যে আগের যে ফ্যাসিবাদী আমলের যে নীতি ছিল, ভারত নীতি ছিল, সেখান থেকে তো বের হয়ে আসতে হবে, কারণ ভারত তো ওই নীতি দ্বারা আমাদেরকে এতদিন তোষণই করেছে। কি হওয়া উচিত, ক্ষমতার ভারসাম্য এবং হচ্ছে যে আমাদের
সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে কি ধরনের নীতি হতে পারে? যে কোনো দুইটা দেশের, সেটা ভারত আর বাংলাদেশই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশই হোক, যে কোনো দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মান ইত্যাদি বজায় রেখে করতে হবে। একটা দেশ ছোট হতে পারে আকারে বা অর্থবিত্তে কম হতে পারে, তার মানে এই নয় যে তার কূটনৈতিক যেটা অবস্থান, যেটা এটা কম্প্রোমাইজ করবে না। কারণ তা যদি হতো তাহলে পরে দেখা যেত ইউনাইটেড নেশনসে সব বিত্তশালী দেশদের জন্য একটা উঁচা জায়গা ব্যবস্থা করে রাখা হয়েছে, আর গরিবদের জন্য নিচে আর একটা জায়গা, সেখানে সবাই সমান। এখন আমাদের যেটা আর কি কামনা, এবং আমাদের মনে হয় এটা হবে, না, সেটা তো আমাদের এতদিনের চাওয়া, কিন্তু সেটা তো হচ্ছে না। তাদের তো বসগিরি একটা ব্যাপার আছে, তারা তো নিয়ন্ত্রণ করতে চায়, চাপিয়ে দিতে চায়। এই জায়গাটাই ব্যালেন্স করার জন্য বা না, নিশ্চিত করতে অন্ততপক্ষে সাম্প্রতিক ঘটনাবলী বাংলাদেশে যা ঘটেছে, গণজাগরণ যেটা হয়েছে, শিক্ষার্থী জাগরণ যেটা হয়েছে, এবং তার ফলশ্রুতিতে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ওই সরকারের অনেক দুর্বলতা থাকতে পারে, ওই সরকার হয়তো আমাদের আশাপূর্ণ এখন পর্যন্ত তেমনভাবে করতে পারেনি। যাই করুক না কেন, ওই যে উনি যেটা বললেন, ডক্টর রিপন যে বলল যে এই কত বিলিয়ন যে পাচার হয়েছে, এটা 225 বিলিয়ন। হ্যাঁ, এই 3 মাস 3.5 মাসে তো এরা 1 বিলিয়নও তো এরকম ইনশাল্লাহ করে নাই, বা কেউ কোনো রকম এরকম। তো সেই প্রেক্ষিতে আমি বলছি, যদি এই প্রক্রিয়ায় যদি একটা ভালো নির্বাচন হয়ে যায় দেশে, এবং নির্বাচন ভালো হওয়ার একটা ক্ষেত্রটা প্রস্তুত হয়ে আছে, নির্বাচনে আর খারাপ হওয়ার নাই। যদি ওনারা থাকতেন, মানে যারা ওই দিনের ভোট রাতে করায়, এরা যদি থাকতো, তাহলে পরে যেভাবে চলছিল 14 সাল থেকে, সেইভাবেই নির্বাচন হতো। এবার আমি অন্তত, বা আমরা নিশ্চয়ই আমরা আশাবাদী যে নির্বাচনটা ভালো হবে। সেখানে অবশ্য আমি যেহেতু প্রশাসনে দীর্ঘদিন ছিলাম এবং নির্বাচনও করেছি, 70 ইংরেজির 1970-এর নির্বাচন, যেটাতে বাংলাদেশ বিপুলভাবে তৎকালীন ইস্ট পাকিস্তান জয়লাভ করেছে, সেটাতে আমি রিটার্নিং অফিসার ছিলাম। আমি নিজে হ্যান্ডেল করেছি। মানে খুবই ফেয়ার ইলেকশন হয়েছিল, কোনো টু শব্দ আসেনি কোথাও থেকে। আচ্ছা, এখন এতদিন পরে যদি আমরা ফেয়ার ইলেকশন একটা যদি না করতে পারি, তাহলে এর চাইতে বড় দুঃখজনক। অর্ধ শতাব্দীর বেশি হয়ে গেছে আমাদের স্বাধীনতার, এখন পর্যন্ত একটা নির্বাচন করতে পারি নাই ঠিক মতো। এটা একটা কথা হলো। আমি আশাবাদী হবে, তবে হ্যাঁ, যেটা প্রশাসনের কথা বলছিলাম, শুধুমাত্র নির্বাচন কমিশন ভালো লোকদের দিয়ে, বিজ্ঞ লোকদের দিয়ে, সৎ লোকদের দিয়ে করে দিলাম, জ্ঞানী লোকদের দিয়ে করে দিলাম, হবে না। নির্বাচনের 50% কম হলেও নির্ভর করে প্রশাসনের উপরে। সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সেখানে পুলিশের ভূমিকা, সেখানে সিভিল সার্ভিসের লোকদের, ডিসি, ইউএনও, ম্যাজিস্ট্রেট, এদের ভূমিকা, এ সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করব সরকারের, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের, তারা যথাশীঘ্র সম্ভব বলছেন তারা নির্বাচন দিবেন, ব্যবস্থা নেবে। স্যার, আমরা শুনবো আপনাকে। রিপন ভাই, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে 1.5 মিনিট বা 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটের মধ্যে একটু ছোট্ট করে যদি একটু বলেন যে নতুন করে বাংলাদেশ তো আমরা গঠন করব, ভারতের সাথে যে আমাদের এতদিনের যে এক ধরনের ভারত তোষণ নীতি ছিল, তা থেকেও বের হয়ে আসতে হবে, এবং পাশাপাশি সম্মান এবং মর্যাদার যাতে একটা সমতা ভিত্তিক পররাষ্ট্র নীতি দাঁড়াতে হয়, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। বিএনপি কি প্রত্যাশা করে, মানে এই মুহূর্তে কেমন ধরনের ভারতের সাথে বাংলাদেশের যে নীতি, ন্যায্যতা এবং সুসম্পর্কের জন্য আগামী বাংলাদেশে ভারত নীতি কেমন হবে? নীতিটা তো আপনি নিজে বলে দিয়েছেন। নীতির ভিত্তি হতে হবে পরস্পরের প্রতি সম্মান, পরস্পরের স্বার্থ হানি না করার অঙ্গীকার, তাই না? মিউচুয়াল রেসপেক্ট তো থাকতেই হবে। দ্যাট ইজ দ্য বেসিস অফ দ্য মানে ফ্রেন্ডশিপ। এটা জন্য মেকানিজম, এটা তো মানে না, তো অনেক সময় তো তারা খবরদারি দ্যাট ইজ করতে চায়। মানে না, বিকজ আপনার সেই মানানোর সক্ষমতা তো থাকতে হবে। সেটাই বলছি যে আমি আমাদের যেটা কোন জায়গায় কাজ করা উচিত, কোন জায়গায় কাজ করতে উচিত, আপনার সক্ষম নেতৃত্ব দরকার। জি, নেতৃত্ব যদি সক্ষম থাকে, আপনি যদি ভালো অ্যাঙ্কর
যদি হিসেবে যদি প্রশ্ন করতে না পারেন তাহলে অনুষ্ঠান জমবে না। তাহলে নীতি দিয়ে আপনার ম্যানেজমেন্ট নীতি দিয়ে দিলে আপনি ডেলিভারি করতে পারলেন না, অথবা আমি জেনে শুনে আসার চেষ্টা করলাম কিন্তু আমি ডেলিভারি করতে পারলাম না। বিষয়টা হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশে সেই সক্ষমতা অর্জন করতে হবে। বাংলাদেশের মানুষের চাওয়াটা আমরা জানি, আমরা সবাই জানি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা আমরা জানি, এবং আমরা মনে করি যে আমাদের মিউচুয়ালি রেসপেক্টফুল পজিশন থেকে আমাদের এনগেজমেন্ট আমি এনগেজমেন্টের কথা বলবো, বিকজ দে আর মাই নেইবার, উই কনসিডার ইন্ডিয়া অ্যাজ আওয়ার নেইবার। তো ইন্ডিয়ার সাথে আমাদের যে নেইবার হিসেবে আমাদের যে এনগেজমেন্ট থাকতে হবে, সেই এনগেজমেন্ট আমরা অফকোর্স আমরা কন্টিনিউ করবো। ধন্যবাদ রিপন ভাই, আমরা বুঝতে পেরেছি আসলে সক্ষম নেতৃত্বের কথা বলছেন আপনি। কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে এবং অনেক কথা বলেছেন দিক নির্দেশনামূলক। এই জন্য আপনাদের দুজনকেই সময় পরিবারের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় টিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।